নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অভয়াকে মনে আছে? সেই অভয়া হত্যাকাণ্ডের ৯ মাস প্রায় চলে গেল এবং তার জন্য শুধুমাত্র সঞ্জয় রায়কে অভিযুক্ত দেখিয়ে তাকে তাঁর ফাঁসির আবেদন চেয়ে সিবিআই দৌড়দৌড়ি করছে হাইকোর্টে। আর ঠিক সেই সময় অভয়ার পরিবার শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়ে আবেদন জানিয়েছেন, তাঁদের আইনজীবীরা আবেদন জানিয়েছেন যে আমরা পুনরায় নতুন করে তদন্ত চাই, তার কারণ সিবিআই এই তদন্তটাকে হত্যা করেছে। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে যা পরিস্থিতি, তাতে কলকাতা হাইকোর্টে সেই সংক্রান্ত যে নতুন করে কোনো তদন্ত হবে কিনা সেই তদন্তের ব্যাপারে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে গতকাল শুনানি ছিল। সেই শুনানিটা সবে শুরু হয়েছে, ততক্ষণে কোনো একজন আইনজীবী মারা গেছেন। সেই উপলক্ষে শেষ পর্যন্ত কোর্ট বন্ধর নিদান দেয় বার অ্যাসোসিয়েশন বা বার কাউন্সিল। শেষ পর্যন্ত কোর্ট আংশিক শুনানি করে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় এবং সেই শুনানি সম্ভবত আজকে হওয়ার কথা, হবে কিনা জানি না। এটা তো গেলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে শিয়ালদা কোর্ট। সেই শিয়ালদা কোর্টে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে কিনা সেটা নিয়ে আমরা কেউ চর্চাই করছি না এখন। অথচ সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা সিবিআই সেটা নিজেই কবুল করেছেন। সীমা পাহুজা, যিনি এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার, তিনি 51তম সাক্ষী ছিলেন এবং শেষ পর্যন্ত যখন সঞ্জয় রায়ের ব্যাপারটা, এন্টায়ার প্রসিডিংসটা সঞ্জয় রায়কে অভিযুক্ত করে জাস্টিস অনির্বাণ দাস রায় দেন তার আজীবন কারাবাস, ঠিক সেই সময় যখন মানে চার্জশিটটা জমা দিয়েছিলেন, সীমা পাহুজারা লিখেছিলেন যে প্রচুর নতুন তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব, কারা কারা তথ্য লোপাটের সঙ্গে যুক্ত সেই বিষয়টা নিয়ে। সেই ঘটনার পরে প্রায় 6 মাস চলে গেছে, এখনও সিবিআইয়ের সময় হয়নি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার এবং শেষ পর্যন্ত সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট দিতে হয়, অর্থাৎ কতটা তদন্ত হয়েছে, কি তদন্ত হয়েছে, মুখবন্ধ খামে সেটা ওই শিয়ালদা কোর্টে নিয়ম করে জমা দিতে হয়। এটাতেও আবার সিবিআইয়ের আইনজীবী পার্থসারথী দত্তের আপত্তি বা ওই সীমা পাহুজাদের আপত্তি, এত ঘন ঘন স্ট্যাটাস রিপোর্ট যাতে না দিতে হয় তার জন্য আবার গতকাল কথা বলেছেন, গত পরশু কথা বলেছেন। তাহলে চাইছেনটা কি সিবিআই? সাপ্লিমেন্টারি চার্জশিট 6 মাসের পরও যদি না দিতে পারেন তাহলে তদন্ত করে দরকারটা কী বলুন তো? অভয়ার পরিবার থেকে যিনি আইনজীবী ছিলেন অমর্ত্য দে, তিনি শিয়ালদা কোর্টে মাননীয় আইনজীবীর কাছে নিজস্ব কিছু তথ্য তুলে দিয়েছেন। সে তথ্যে কী আছে? তথ্যে আছে যে 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 ফোনটা অভয়ার ছিল, সেই ফোনটা দেখা গেছে যে সিবিআই তার চার্জশিটে, সিবিআই তার রিপোর্টে বলেছিল যে আমরা সেই ফোনটা খুলিনি। অথচ 9ই অগস্টের ঠিক 3 মাস বাদে দেখা গেছে যে সেইখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে মৃতা অভয়া তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট করছেন, অর্থাৎ সেই গ্রুপে আর যারা ছিলেন তারা মেসেজ পাচ্ছেন যে অভয়া হ্যাজ লেফট দ্য গ্রুপ। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা হচ্ছে সে ফোনটা খোলা হয়েছে। আর সিবিআই কোর্টে কি বলছে? সিবিআই বলছে ওই ফোনটা খোলা যায়নি বা খোলা হয়নি বা সময় হয়নি। তার মানেটা কি দাঁড়ায়? কোর্টে গিয়ে সিবিআই মিথ্যে কথা বলছে। সেই ডিটেল রিপোর্টটা গতকাল মুখবন্ধ খামে একদম ডেট তারিখ দিয়ে জাস্টিস অরিজিৎ মণ্ডলের ঘরে সেটা অমর্ত্য দে, অভয়ার যিনি আইনজীবী, তিনি দিয়েছেন এবং একাধিক আরও প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নগুলোকে সরাসরি মুখবন্ধ খামে দিয়েছেন। এবার সিবিআইয়ের আইনজীবী তখন শিয়ালদা কোর্টে বলেছেন যে আমাদের এইসব তথ্যগুলো তো আমাদের দেওয়া উচিত। এরা আইনি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অমর্ত্য দে পাল্টা বলেছেন শিয়ালদা কোর্টে, যে কথাটা বলেছেন যে দেখুন এই তথ্যগুলো আমরা সিবিআইকে অতীতে অনেকবার দিয়েছি, কিন্তু সিবিআই এটা নিয়ে কোনো কাজ করেনি। যেন আপনাকে দিলাম মাননীয় বিচারপতি, আপনি পড়ুন, পড়ে ওটা আমাদের ফেরত দেবেন। মহামান্য বিচারপতি সেই রিপোর্টটা পড়েছেন, পড়ে আবার অভয়ার পরিবারের আইনজীবীর হাতে ফেরত দিয়েছেন, দিয়ে বলছেন তা আমি কি করবো, এটা তো সিবিআইকে দিতে হবে। কিন্তু অভয়ার পরিবার তো বলছেন যে আমরা সিবিআইকে আর বিশ্বাস করি না। তাহলে এই রিপোর্টটা কাকে দেবেন? সিবিআই যেভাবে ম্যানিপুলেশন করেছেন, ম্যানেজড হয়েছেন, তাহলে রিপোর্টটা কাকে দেবেন? নিশ্চিতভাবে কলকাতা হাইকোর্টে দেবেন। কলকাতা হাইকোর্ট যদি নতুন করে তদন্ত রায় দেন, নিদান দেন, সেখানে দেবেন। সেখানে আবার মাফ করবেন, এর আইনজীবী, সিবিআইয়ের আইনজীবী বলেছেন যে আপনারা কি কলকাতা হাইকোর্টে ওটা দিয়েছেন? তো অমর্ত্য দে, যিনি অভয়ের আইনজীবী, তিনি বলেছেন যথাসময়ে দেবো, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, এটা আমরা যখন দেওয়ার তখন দেবো। আমি অভয়ের বাবার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলাম এই এন্টায়ার প্রসিডিংসগুলো জানার জন্য। কেন বাংলার মানুষ তো ভুলেই গেছে, ওই সঞ্জয় রায় অভিযুক্ত, তার যাবজ্জীবন জেল হয়ে গেছে, তার জন্য ফাঁসির জন্য আবেদন করেছেন সিবিআই, রাজ্য সরকার আবেদন করেছে, রাজ্য সরকারের এখতিয়ার আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই আবার হাইকোর্টে লড়াই করেছে, শেষ পর্যন্ত হাইকোর্ট রায় দিয়েছে। না শুধু সিবিআইয়ের বক্তব্যই শুনবো যে সঞ্জয় রায় শেষ পর্যন্ত আজীবন আমৃত্যু কারাদণ্ড থাকবে, না তাকে ফাঁসিতে লটকানো হবে।
এইটা নিয়ে তদন্ত চলছে। অথচ যেখানে জাস্টিস অনির্বাণ দাস শিয়ালদা কোর্টে বারবার একটার পর একটা তথ্য তুলে তুলে বলেছেন যে সিবিআই ফার্দার কোনো ইনভেস্টিগেশনের দিকেই যায়নি। আমি সরাসরি অভয়ের বাবাকে জিজ্ঞেস করছি, আচ্ছা এই যে আপনি শিয়ালদা কোর্টে গতকাল কলকাতা হাইকোর্টের এজলাসে গেলেন, এখানে সীমা পাহুজা বলে ভদ্রমহিলাকে কি দেখেছেন? বলেন শিয়ালদা কোর্টে যান না, হাইকোর্টে যান। তাহলে আপনার সঙ্গে কথা বলেছেন? বলেন কথা বলবেন কি, অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে পালান প্র্যাকটিক্যালি। আমি সরাসরি সীমা পাহুজার প্রসঙ্গেই আমার বারবার একটা কথা বেশ কিছুদিন ধরে মনে হচ্ছে, শি হ্যাজ বিন ব্রাইবড। তা নাহলে এই আচরণ কেউ করতে পারে না। একটা ইনভেস্টিগেটিং এজেন্সি, ইনভেস্টিগেটিং অফিসার, আপনি বলুন তো, আমি আপনার বাংলার মানুষদের কাছে বলছি, এই আচরণ কেউ করতে পারে? একটা অপরাধী আচরণ। 31 বছরের ডাক্তার কন্যাকে ওইভাবে মর্মান্তিকভাবে মরতে হয়েছে। 6 দিন ধরে রাজ্য সরকার, বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, মমতা ব্যানার্জি সমস্ত তথ্য প্রমাণ লোপাট আন্ডার দ্য গাইডেন্স অফ মিস্টার কুমার, সমস্ত তথ্য প্রমাণ এভিডেন্স ট্যাম্পার অল্টার করে সমস্ত সরিয়ে দিয়েছে। তারপর কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের রায় দিয়েছেন। কত আশা, এক্সপেকটেশন মানুষের মনে জেগেছিল যারা রাত জেগেছিলেন। আর তারপর গত 9 মাস ধরে সেই ইনভেস্টিগেশনটা নিয়ে এই সীমা পাহুজা, এই শয়তান মহিলা, সরি টু সে, কথার কোনো মহিলার সম্বন্ধে কথাটা বলা উচিত না, এই মহিলা তদন্তটাকে হাতে করে খুন করেছেন। আর তারপর কলকাতা হাইকোর্টে যাচ্ছেন, চোরের মতো লুকিয়ে লুকিয়ে যাচ্ছেন। উচিত ছিল না অভয়ের বাবার সঙ্গে গিয়ে সরাসরি কথা বলা উচিত ছিল না যে বলুন আর কী কী তথ্য আপনাদের কাছে আছে যেগুলো নিয়ে আমরা তদন্তটা এগোতে পারি? 9 মাস ধরে তদন্ত করে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট, এভিডেন্স ট্যাম্পার অল্টারিং করার ব্যাপারটা তার চার্জশিট দিতে পারলেন না। এখনও বলছেন সিসিটিভি দেখা হচ্ছে। গত কয়েক মাসে আমরা 12 জনকে ইনভেস্টিগেট করছি। করার দরকারটা কি? ছেড়ে দিন। আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় মাইনেতে সীমা পাহুজারা মাইনে পায়। বলিহারি যাই কেন্দ্রীয় সরকারকেও, কেন এইসব অফিসারদের রেখেছেন? কিসের জন্য রেখেছেন? কি করছেন কেউ জানেন না? আজকে তো আমি বলছি, এটা বলতে বাধ্য হচ্ছি, সিবিআইয়ের ভূমিকা তো কনস্পিরেটরের জায়গা। যতটা বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা এই তদন্তটাকে হত্যা করেছেন, তার দ্বিগুণ বেশি হত্যা করেছেন এই সীমা পাহুজা। আমি বলছি সিবিআইয়ের ওপর আমাদের কারু এখনো তো সফট কর্নার আছে। কিছু হলে সিবিআই ইনভেস্টিগেশন মানুষ চান, সেটাও কিন্তু তছনছ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে এখন যারা রাজ্য বিজেপির নেতারা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, অনেক ক্ষতি কিন্তু সিবিআই আপনাদের করে দিচ্ছে। মধ্যবিত্ত বাঙালি এখন সিবিআইকে অবিশ্বাস করছে। মধ্যবিত্ত বাঙালি মনে করছেন সীমা পাহুজারা টাকার বিনিময়ে ম্যানেজড হয়ে গেছেন। এই বিশ্বাসটাকে ভাঙানোর কাজ কিন্তু আপনাদের। কেন্দ্রীয় সরকার এখন পাকিস্তান নিয়ে ব্যস্ত রয়েছেন, কাশ্মীর নিয়ে ব্যস্ত রয়েছেন, থাকা স্বাভাবিক। কিন্তু সিবিআই যে এই কাণ্ড করছে তলা লেভেলে, কেউ ভাববেন না, আপনারা কেউ চিন্তা করবেন না। মৃতা কন্যা, তার মোবাইল 3 মাস বাদে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তিনি লেফট করছেন, এবং সেটা আদার এন্ডের কাছে মেসেজ যাচ্ছে। আর সিবিআই গিয়ে বলছে যে আমরা ওর ফোন খুলতে পারিনি। অর্থাৎ সিবিআই তো করেছে না। সিবিআই এখন, আমার তো আশঙ্কা হচ্ছে সিবিআই তথ্য প্রমাণ লোপাটের কাজটা করছে। জানি না কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত কী রায় দেবে। দুর্ভাগ্য বাঙালির, আমি বলছি, রাজভবনে বসে আছেন এক গুণী কীর্তিমান, তার কাছ থেকে কোনো জাস্টিসে বাংলা পায় না। নবান্নের 14 তলার ভদ্রমহিলা তো শেষ করে দিয়েছেন বাংলাকে। সিবিআইয়ের মতো একটা এজেন্সি যাকে মানুষ বিশ্বাস করত, তারাও এইভাবে ম্যানেজড হলো। মানুষজন, প্রত্যেকটা মানুষ, যে কোনো মানুষের সঙ্গে কথা বললেই সবাই বলছেন, আমি যতজনের সঙ্গে কথা বলি, আর্থিকভাবে পয়সার বিনিময়ে ম্যানেজ হয়েছেন সীমা পাহুজারা। তাহলে কেউ এই অসভ্যতা করতে পারে না। আমি যন্ত্রণাবিদ্ধ মন নিয়ে আমি এই রিপোর্টিংটা দেখতে গিয়ে, যা ডেভেলপমেন্ট হাইকোর্টের মধ্যে হয়েছে সেটা পড়তে গিয়ে আমার মনে হলো যে একবার অভয়ের বাবার সঙ্গে যোগাযোগ করি। আমার প্রশ্নের উত্তরে অভয়ের বাবা কি বললেন আজকে আপনাদের শোনাবো। কলকাতা হাইকোর্টে শুনানি ছিল, সেটা মাঝপথে বন্ধ হলো। তার কারণ কেউ মারা গেছেন, বার অ্যাসোসিয়েশন বোধহয় শুনানি বন্ধ করতে অনুরোধ করলো, বিচারক বন্ধ করলেন। কিন্তু তার আগের দিন শিয়ালদা কোর্টে শুনানি হলো, এবং সেখানে দেখলাম জজ সাহেব বললেন এগুলো আপনারা সিবিআই কে দিন। তো আপনারা বললেন যে সিবিআই, আপনার আইনজীবী বললেন যে সিবিআই কে আমরা বিশ্বাস করি না, তাই দিইনি, এবং আমরা যেখানে যখন সময় হবে কলকাতা হাইকোর্টে দেবো। শিয়ালদা কোর্টে এক্স্যাক্টলি কি হয়েছিল একটু বলবেন? শিয়ালদা কোর্টে আমরা একটা রিপোর্ট দিয়েছি, যেমন সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দিয়ে আমাদের বোকা বানাচ্ছে। হ্যাঁ, তার প্রমাণ হচ্ছে আমার মেয়ের মোবাইল ওরা খুলেছে। আচ্ছা, কারণ দেখা যাচ্ছে মোবাইল থেকে আমার মেয়েকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট করা হয়েছে,
এবং মেয়ে নিজে করেছে। তাই আচ্ছা, মৃত ব্যক্তি সে নিজে কি করে করে, ঠিক। সেটাই আমাদের প্রশ্ন ছিল। হুম এটা ছিল 1 নম্বর প্রশ্ন। হুম আর 2 নম্বর, আমরা কিছু তথ্য সিবিআই কোর্টকে জানিয়েছি হুম যে সিবিআই সেগুলো জানে, হুম কিন্তু হুম প্রকাশ্যে আনছে না। হুম কোন হুম সত্যি কি ব্যাপারে আনছে না সেটা সিবিআই ভালো বলতে পারবে, হুম 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 সেটা তো আমরা জানি না। সেই কারণে আমরা এটাকে বলেছি সিবিআই কে দিয়ে লাভ নেই, কারণ আমরা হুম দ্বিতীয় শুনানির দিন, তৃতীয় শুনানির দিন হুম আমরা একটা চিঠি করে হুম সাসপেক্টেড কিছু নাম দিয়ে হুম চিঠি করে সুপ্রিম কোর্টে বা থ্রু সুপ্রিম কোর্ট বাই সিবিআই কে দিয়েছিলাম। হুম 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 কিন্তু সিবিআই পরবর্তীকালে যখন চার্জশিট দিয়েছে বা এই যে জিজ্ঞাসাবাদের কপি আমাদের দিয়েছে, চার্জশিটের সঙ্গে যে কপি জিজ্ঞাসাবাদের কপি টপি দিয়েছে, তার মধ্যে কোথাও সেই সমস্ত সম্বন্ধে আমরা কোনো রিপোর্ট পাইনি। সেই যে চিঠি দিয়েছিলাম সেই চিঠির পরিপ্রেক্ষিতে যে কি ব্যবস্থা নিয়েছে সেই সমস্ত কোনো তথ্য আমরা পাইনি। হুম সেই কারণেই আমরা এখন যে নাম যেটা দিচ্ছি আর কি, সেই জন্যই আমরা সিবিআই কে দিচ্ছি না। হাইকোর্ট দেখি কি রায় দেয়, আর তারপরে আমরা আপনারা সমস্ত শিয়ালদা বিষয়কে, কোর্টে জজ সাহেবকে পুরো ব্যাপারটা জানিয়ে রাখলেন, হ্যাঁ, আপনাদের যে যে পয়েন্ট অফ জানিয়ে আর্গুমেন্ট রাখলাম আছে। কেন, এবং তখন সিবিআই লয়ার বললো আপনারা কি নারাজি দেওয়ার প্রস্তুতি আগেই নিয়ে রাখছেন। হুম তখন আমাদের লয়ার বললেন যে আমরা কোনো কিছুই করছি না, আমরা একটা বীজ এখানে পুঁতলাম, আশা করছি এই বীজটা গাছ হবে এবং সে অসত্য গাছের আকার নেবে, এবং সমস্ত তদন্ত এই আজকের যে তথ্য দিলাম এই তথ্যের উপর বেস করে সমস্ত তথ্য হ্যাঁ, একটা সামনে আসবে। একটা পয়েন্ট একটু আলোচনায় আনতে চাইছি আপনার কাছে, সেটা হচ্ছে সিবিআই চার্জশিটে যেমন লিখেছে যে তারা ফোনটা খোলেনি, হ্যাঁ, অথচ আপনার কন্যা প্রয়াত হয়েছেন 9ই অগস্ট। হ্যাঁ, তারপরে 3 মাস বাদে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ওই ফোন থেকে লেফট করার সিনটাকে আপনারা আইডেন্টিফাই করেছেন ফ্রম দ্য আদার এন্ড, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ফ্রম দ্য আদার এন্ড আপনারা খবর যে পেয়েছেন যে সে, গ্রুপে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে বাকি 3জন ছিল আর 2জন ছিল, হ্যাঁ তাদের কাছে মেসেজ এসছে যে হুম, আমার মেয়ে গ্রুপ থেকে বেরিয়ে গেছে। তার মানে অভয় সিবিআই ফোনটা খুলে, লেফট দ্য গ্রুপ। সিবিআই অভয় ফোনটা নামটা খুলে আছে, মেয়ের লেফট দ্য গ্রুপ অরিজিনাল করেছে। নামটা ছিল যেটা বলতে পারছি না। হ্যাঁ, মানে এটা তো মারাত্মক অপরাধ। আমি বলছি একজন হ্যাঁ, মৃত কন্যা যার এর তদন্ত হচ্ছে, সিবিআই গিয়ে বলছে যে চার্জশিটে আমরা ফোন খুলতে পারিনি, আর ওদিকে পাশাপাশি গ্রুপ লেফট করছে ওই ফোন থেকে। সিবিআই ক্রিমিনাল কনস্পিরেসির দিকে যাচ্ছে পুরোটা, মানে সিবিআই ক্রিমিনাল কনস্পিরেসি চলে করছে। গেছে, চলে গেছে, এবং সেটাই আমরা পরবর্তীকালে প্রুভ করার জন্য এটা আমরা আদালতকে জানিয়ে রাখলাম এখন। হুম, এবং আরেকটা খুব নোটেবল সত্যি কথা পয়েন্ট। হ্যাঁ বলতে খুব খারাপ লাগছে, হ্যাঁ প্রফশনটা যে কোথাও কত দূর কত গভীরে। দেখুন, এটা আমি আপনার শুনতে আমাদের কষ্ট এখানে হবে, আপনার শুনতে কষ্ট হবে, কিন্তু এটা বাস্তব। বহু মানুষই এটা বলছেন, এই পার্টিকুলার কেসটাতে সিবিআই কলকাতা অফিসার্স হ্যাভ বিন ব্রাইবড, অর্থাৎ তাদের টাকা দিয়ে ম্যানেজ করা হয়েছে। তা না হলে এটা তো আজ পর্যন্ত রাজীব কুমার নাম মাফ করবেন, বিনীত গোয়েলকে, তার তো কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার ছিল, তার ফোনটা নেওয়া উচিত ছিল। আপনারা তো অভিযোগ জানিয়েছিলেন অভিষেক গুপ্তা আপনাদের টাকা দিয়েছেন, তাকে তো কাস্টাডিতে নেওয়া উচিত ছিল। এবং সেটা আমাদের লোকাল এমএলএ, লোকাল কমিশনার এবং আমার প্রতিবেশী সঞ্জীব মুখার্জি, এরা হ্যাঁ। 3জনে মিলে নিয়ে এসেছিল। হ্যাঁ এবং সেটা সিসিটিভি যদি আমাদের এখানকার সিসিটিভিও সার্চ করে সেখানে দেখতে পাবে। হ্যাঁ, তো মানে সেসব কিছু না করেই সিবিআই। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস হ্যাঁ। করি, এই সীমা পাহুজা বলে ভদ্রমহিলা, যার বিরুদ্ধে মূলত মানুষও অভিযোগ করছেন, আজকে সাধারণ মানুষও অভিযোগ করছেন এরা বিশাল অর্থের বিনিময়ে নিজেদের বিক্রি করে দিয়েছেন। এই ভদ্রমহিলা হাইকোর্টের উপস্থিত ছিলেন, লোয়ার কোর্টে তো যাননি, হাইকোর্টে গিয়েছিলেন। হাইকোর্টে যিনি থাকেন, কিন্তু সেখানে উনি যেভাবে যে পরিস্থিতিতে থাকেন, আমাদের সঙ্গে যেরকম ভাবে ব্যবহার করেন, হুম, আপনি দেখলেই বুঝতে পারবেন যে উনি ক্রিমিনাল বলেই এরকম করেন। চোর যেমন কোনো বাড়িতে চুরি করলে পালিয়ে পালিয়ে থাকে, হুম। ঠিক উনি ওই জিনিসটাই কাছেই হাইকোর্টের চত্বরে বসে করেন। আপনার সঙ্গে চোখাচোখি হয়েছে কোনো সময়? তো তাকানি না, মানে ভয়ে তাকান না কোনো সময়। ভয় টাকা এবং না, মানে অপরাধ বোধটা মনের বা চোখে কাজ করছে। হ্যাঁ, তাহলে এরকম অবশ্যই দুর্ভাগ্যজনক অপরাধ ঘটনার মনে- পর আজকে সিবিআই যে আচরণ করছে, আমি তার প্রেক্ষিতে আমি এই কথাটা আপনার কাছে বলছি। হুম, তো সেটা সিবিআই আমাদের হেল্প করার জন্য। হ্যাঁ আজকে হাইকোর্টে যখন আমরা মামলা করেছিলাম, হাইকোর্টে কিন্তু আমরা সিবিআই চাইনি। হ্যাঁ হাইকোর্ট সে সত্ত্বেও কলকাতা পুলিশের উপর আস্থা না রেখে সিবিআই কে ভরসা করে মামলাটা সিবিআই কে দিয়েছিল। হুম হুম তার পরিপ্রেক্ষিতে সিবিআই কি করলো, পুরো বিষয়টাকে নিজেদের আরো বেশি, কলকাতা পুলিশ যা করেছিল তার থেকে বেশি
খারাপ কাজ করলো সিবিআই আজকে, তার এবং অনেকগুলো একটা প্রমাণ। সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে আমার যেটা বারবার প্রশ্ন লাগছে, সাপ্লিমেন্টারি চার্জশিট 9 মাস হয়ে গেল, মানে এটা ভাবার বাইরে। অগাস্ট মাসের পর প্রায় 9 মাস হয়ে গেল, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না। আলটিমেটলি সিবিআই যে হাইকোর্ট যে কলকাতা পুলিশের উপর আস্থা রাখেনি, সে সত্ত্বেও সিবিআই সেই কলকাতা পুলিশের তদন্তকে সিলমোহর দিয়েছে এবং লোয়ার কোর্টে দাঁড়িয়ে আনঅফিসিয়ালি বলেছে যে কলকাতা পুলিশ ঠিকই তদন্ত করেছে। হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে, এবং সেটা জাস্টিস অনির্বাণ দাসের রায়ের মধ্যে প্রত্যেকটা ছত্রে ছত্রে সেটা প্রতিবাদ হয়েছিল বারবার, যে কোনো না কোনো ভাবে, মানে তারা বারবার বলেছেন যে এটা সিবিআই ইনভেস্টিগেশনে ঢুকতেই চাইনি। মানে আমরা শুধু সিবিআই এর উপর দোষ দিলে হবে না, টোটাল করাপশনটা কত দূরে আছে হ্যাঁ, কত দূরে আছে, একটু ঠিক আন্দাজ করতে হবে। ঠিক ঠিক মানে খুব দুঃখের, দুর্ভাগ্যের এবং লজ্জার আপনি হ্যাঁ, আমরা কন্যাহারা কোন দেশে পিতা, বসবাস আজকে করি? আপনাকে দরজায় দরজায় ঘুরতে হচ্ছে ফর গেটিং জাস্টিস। এর থেকে লজ্জা কিছু নেই। এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার কোনো অর্থ হয় না। যে স্বাধীন ভারতবর্ষে আমরা বসবাস করছি। আমাদের তাও অপরাধ করলে অপরাধী মনে হয় শাস্তি পেত, এরা তো তাও অপরাধীকে আড়াল করে অপরাধের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে হবে।